Vikas da, welcome sir. গুড মোদিকা জাতি মর্নিং। Good Bilizadi morning. আশা করি প্রত্যেকে এখানে যারা উপস্থিত আছেন আজকের মিটিং এ প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহেও আমরা যেভাবে শুক্রবারে বাংলায় আমরা যে এমএমএ এর গ্রুপের পক্ষ থেকে যেভাবে মিটিং পরিচালনা করি, জুম মিটিং, তো আমরা আজ হাজির হয়েছি ঠিক সন্ধ্যায়। তো প্রথমে আমি প্রত্যেককে জানাই, আজকে এমএমএ এর প্রত্যেকটা বোর্ড মেম্বারকে আমি সহস্র প্রণাম জানাই, ভালোবাসা জানাই আন্তরিকভাবে, কেননা এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে এমসি করার সুযোগ করে দেওয়ার জন্য। তো কেন এই কারণে বলছি যে এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে পাওয়ার জন্য অনেকে উদ্গ্রীব হয়ে থাকে, আর এটা সম্ভব হচ্ছে মোদি কেয়ারের জন্য। আজ থেকে প্রায় 3.5-4 বছর আগে মোদি কেয়ারের সাথে আমি যুক্ত হয়েছি পরিবারের সাথে। পেশায় আমি একজন ফার্মাসিস্ট ছিলাম, 22 বছর ফার্মেসি চালাতে চালাতে আজকে ফুল টাইম মোদি কেয়ার করছি ভালোবেসে এবং আন্তরিকতার সাথে। আমার যে স্বপ্নগুলো আমি 22 বছরে পূর্ণ করতে পারিনি সেটা কিন্তু পূর্ণ করব বলে। তো আজকে আপনারা চলুন এমন একটা সেশন শুনবো। তার আগে আমি বলে দিই, এই সপ্তাহে যে আমাদের নানা রকম যে আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের গডফাদার সমীর মোদি স্যার আমাদের প্রত্যেকটা মুহূর্তে যেভাবে আমাদেরকে উনি বলেছিলেন, এক পা আগালে আপনার আমি 2 পা আগাবো। তো কিভাবে আমাদের বুস্ট করার জন্য আমাদেরকে আগিয়ে নিয়ে যাচ্ছে এই সপ্তাহে, যেসব এই মাসে কোম্পানি যেভাবে আমাদের প্রমোশন গুলো করেছে প্রত্যেকটা অ্যাচিভ করবেন। এগ্রিকালচারের ওপর আছে, আপনার কালার বার্ডস এর ওপর আছে, এগুলো তো করবেনই। তো সর্বপ্রথম আপনারা জানেন আমরা প্রত্যেক শনিবার এবং প্রত্যেকবার শুক্রবার আমাদের জুম মিটিং এ আসি এমএম এর গ্রুপ থেকে। শুক্রবারে আজকে যেমন এসেছি বাংলায়, শনিবারে এটা হিন্দিতে হয়। তো আমি যারা আজকে প্রেজেন্ট বিকাশ তোমার আওয়াজটা বন্ধ হয়ে গেছে, আওয়াজ খোলো। তো প্রত্যেক সপ্তাহে আমাদের এমএমএ গ্রুপ আমাদেরকে এই সমস্ত আমাদেরকে যেভাবে বুস্ট করছে আমাদের নিজেদের স্বার্থে, আমাদের নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য। তো আমাদের আপ লিডাররা যেভাবে আমাদেরকে সাপোর্ট করে চলেছে এটা আমরা স্যালুট করি, কেননা এরকম প্রত্যেকটা টিমে পাওয়া যায় না। আমাদের বেস্ট ওয়েস্ট বেঙ্গলের টিম, আমাদের বেস্ট এমএমএ গ্রুপ বেস্ট, এটা আমরা জানি। আর আমরা যারা বিলং করি সেটা বিলিভ করি, তাই আজকে আমাদের স্বপ্ন পূরণের একের পর এক ধাপ আমরা আগিয়ে চলেছি। তো এই মাসে যেটা আমরা বলবো, আমাদের এপ্রিল থেকে নিয়ে আমাদের যে কোম্পানি যে নিয়ে এসছে আপনাদের সামনে, যেটা নিয়ে এসেছিল আপনার, যেটা হচ্ছে আপনার কি বলবো, বিদেশ ট্যুর যেটা নিয়ে এসছে, যেটা শ্রীলঙ্কা। অর্থাৎ যারা এপ্রিল থেকে শুরু করেছেন, এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত 2 মাস যারা অ্যাচিভ করে ফেলেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। যাদের সামান্য একটু বাকি রয়েছে, আজকে রাত 12টা পর্যন্ত সুযোগ আছে ফ্রেন্ডস, প্রত্যেকে করবেন। আর এইটাকে বুস্ট করার জন্য কোম্পানি আরেকটা যেটা নিয়ে এসছে ফ্রেন্ড, সেটা হচ্ছে ধানবার্সা। অসাধারণ প্রত্যেকটা দিন কালকে পর্যন্ত আজকে যারা কমপ্লিট করে উঠতে পারেনি হয়তো আফসোস করছেন, কোনো আফসোস করার কারণ নেই। কোম্পানি ম্যানেজমেন্ট আমাদের জন্য খেয়াল রাখে, কালকে পর্যন্ত আমাদের সকালে সুযোগ আছে, আমরা সেটাকে যার যেটুকু বাকি আছে সেটা আমরা পূরণ করব, যা হয়নি পুরো অ্যাচিভমেন্ট করব। এবং আমাদের প্রত্যেকে শ্রীলঙ্কা आवाज बंद हो गया विकास दा, आपका आवाजটা বন্ধ হয়ে যাচ্ছে মাঝখানে বারবার। হ্যাঁ, তো কারেক্ট। আমরা স্বপ্ন পূরণ করবই, কেননা শ্রীলঙ্কা যে ট্যুরটা নিয়ে এসছে আমাদের, সেটা হচ্ছে বিদেশ ট্যুরটা এরকম ইজি কোনোবার দেয়নি। কিন্তু ইজি যখনই হয় না, যখন খুব সোজা হয় তখনই কিন্তু মানুষ ফেল করে। দেখবেন বাড়ির কাছে ট্রেন যারা থাকে, তাদের স্টেশন থাকে, তারাই ট্রেন ফেল করে। তো ইজি যেমন, তার সাথে সাথে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমাদের পয়েন্ট গুলো, যে নন এনকিউডি থেকে নিয়ে প্ল্যাটিনাম পর্যন্ত যে আমাদের কোয়ালিফিকেশন গুলো আছে প্রত্যেকটা যদি আপনারা খেয়াল করেন, যদি প্রথম মাসের একদম ফার্স্ট ডে থেকে আপনারা শুরু করেন তাহলে কারোর ক্ষেত্রে অসুবিধা হবে না। তো চলুন আমরা প্রত্যেকে আমাদের যেটা এনার্জি ড্রিঙ্ক, অর্থাৎ আমরা এনার্জি না পাই, আমাদের প্রার্থনা, যে প্রার্থনা না করলে পারে আমরা মোদি কেরিয়ানরা আমরা সেইভাবে আমাদের মধ্যে জোশ আনতে পারি না। তো আজকে আমাদের গড ফাদার সমীর মোদি স্যারের কণ্ঠে এবং সানের কণ্ঠে আমাদের মোদি কেয়ার সং শুনে নেবো। চলুন আসুন মোদি কেয়ার।
के ख्वाब में तेरे हम हैं पूरे दिल के साथ हाँ दिल के साथ। अरे नहीं है दुनिया नहीं है खुशियाँ नहीं नहीं तेरी बुनियाद, जहाँ चले तू एक कदम चले दो कदम हम तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। अनगिनत सपने आशाएं बिन बंदिश बिन सीमाएं, चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए। कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए हाँ जान हथेली पर लाए। ओ तेरी उम्मीद तेरी उम्मीद से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। दिल से दिल का बंधन है, ताल से ताल का संगम है, जीतेंगे बाजी ये इरादों में दमखम है। हसरत से बढ़कर मोदी केयर है, चाहत से बढ़कर मोदी केयर है, जुनून से बढ़कर मोदी केयर है, सपनों से बढ़कर मोदी केयर है, परवानों से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। ইয়েস, হাম হ্যাঁ মোদি কেয়ার। সত্যি এই গান आवाज बंद भाई तेरा, फिर क्या हो रहा है? हाँ এই সংটা শুনলে পরে আমাদের প্রত্যেকটা মোদি কেয়ারের মধ্যে একটা বিদ্যুৎ বয়ে যায়। কেননা এটা শুধু একটা সং না, আমাদের এটা প্রার্থনা, যে কিনা আমাদের পেছন থেকে একটা পুশ করে, অর্থাৎ আমাদের মনের মধ্যে একটা জোশ এনে দেয়, যে আমাদের যারা যেখানে দাঁড়িয়ে আছে যখনই এই সংটা শুনি আমরা মনে হয় যেন অনেক কিছু পেয়ে গেছি। তো আসুন, আজকে যেটা আপনারা প্রত্যেকে জানেন কি ব্যাক টু বেসিক। এই ব্যাক টু বেসিক কেন বললাম কথাটা, এই জিনিসটা দেখবেন আমরা যেমন অঙ্ক করতে গিয়ে অনেক সময় দেখবেন বড় বড় অঙ্ক করে ফেলি, কিন্তু আমরা নামতাটা ভুলে যাই। যখন বড় অঙ্ক করতে হয় তখন গুণগুলো করতে গেলে আমাদের লিখে করতে হয়, কারণটা হচ্ছে আমরা বেসিক নামতাটা ভুলে যাই। তো আমরা আজকে যারা যারা মোদি কেয়ারে কাজ করছি, অনেক সময় আমরা অনেক দূর আগিয়ে যেতে যেতে আমাদের বেসিক গুলো অনেক সময় ভুলে যায়, যার ফলে আমাদের টিম অনেক সময় অনেক দিকে ছিটকে যায়। তো এই বেসিকটা, যে ব্যাক টু বেসিক, যিনি আজকে আমাদের সামনে প্রেজেন্টেশন করবেন, তিনি আমাদের প্রত্যেকের একজন প্রিয় ডাইনামিক লিডার, আমার আপলাইন, প্রত্যেকের একজন প্রিয়, যেটা এমএমএ গ্রুপে মিরাকেল মানে পরিচিত। তিনি কার অ্যাচিভার, তিনি কার অ্যাচিভ শুধু করেননি, টিমে অনেক কার আনতে সাহায্য করেছেন, বিদেশ ট্যুর অ্যাচিভার। তিনি ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর, তিনি হচ্ছেন আমাদের মিস্টার স্বপনন্দী স্যার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। स्वपन दादा वेलकम। अपना आवाजটা খুলুন, আওয়াজ বন্ধ। হ্যাঁ ওয়েলকাম দাদা, ওয়েলকাম স্বপন বাবু। গুড মোদি কেয়ার, আইয়াদের মর্নিং। গুড বুদ্ধি দাদা। অসাধারণ বিকাশ, আজকে শুরুয়াতটা দারুণ ভাবে তুমি এমসি দায়িত্ব পালন করেছো। দারুণ দারুণ এমসি হয়েছে বিকাশ দা। থ্যাঙ্কস টু আমাদের এমএম এর যিনি কর্ণধার মিস্টার সঞ্জয় বাগেরিয়া জি, যার সান্নিধ্য, যার ভালোবাসা, যার আন্তরিকতায় আজকের এই স্বপন নন্দী আপনাদের সামনে। আর যার কথা না বললেই না, যিনি আমার অ্যাঞ্জেল মিস্টার সুব্রত চক্রবর্তী, এক অসহায় মানুষ, সামাজিকভাবে বিধ্বস্ত, অর্থনৈতিকভাবে বিধ্বস্ত, মানসিকভাবে বিধ্বস্ত, এবং জীবনের যে মূল্যবোধ সেখানে পর্যন্ত সে হারিয়ে ফেলেছে। একটা হেরে যাওয়া মানুষ, সেই হেরে যাওয়া মানুষ যার সংস্পর্শে, যাদের সংস্পর্শে আমি বলবো স্পেসিফিক্যালি আমার অ্যাঞ্জেল মিস্টার সুব্রত চক্রবর্তী এবং মিস্টার সঞ্জয় জি, যাদের সান্নিধ্যে আজকের এই স্বপন নন্দী আপনাদের সামনে।
এখন থেকে 6 বছর আগে যদি আমি ফিরে যাই আর আজকের দিনে যখন আমি লিডিং করছি, দুটোর সঙ্গে যদি কম্পেয়ার করি, তো সত্যি মিরাকেল হ্যাপেন ইন মোদি কেয়ার। মোদি কেয়ারে সত্যি আশ্চর্য চমৎকার চমৎকার করতে থাকে। একজন শারীরিকভাবে অসুস্থ মানুষ, হাঁটতে পারতো না, সে আজকে মোদি কেয়ারের স্পর্শে, সঞ্জয় জি এবং সুব্রতর স্পর্শে, তাদের গাইডে আজকে একটা জায়গা পর্যন্ত পৌঁছতে পেরেছি। আপনাদের সামনে, আপনাদের মধ্যে বেঁচে থাকার একটা রসদ পেয়েছি। তো আমার কথা তো অনেকে জানেন, আজকে যারা উপস্থিত আছেন অনেকে হয়তো নতুন, তাদের কাছে ছোট্ট করে আমি জানালাম, আমি সেই স্বপন নন্দী যে কিনা 6 বছর 7 বছর আগে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। বিছানা থেকে ওঠার ক্ষমতা ছিল না। আজকে মনে পড়লে ভাবি, সেদিনকে আমার অ্যাঞ্জেল মিস্টার সুব্রত চক্রবর্তী একটা সেন্টেন্স আমার জীবনকে পুরো চেঞ্জ করে দিয়েছে। আমরা বলবো, আমি এই জন্য বিশ্বাস করি ঈশ্বর আছেন। আপনারা যারা যারা বিশ্বাস করেন ঈশ্বর আছে, তাদের জীবনেও এরকম মিরাকেল ঘটবে। সুব্রত চক্রবর্তীর একটা সেন্টেন্স ছিল, স্বপনদা তুমি কেন বেঁচে আছো? সাডেনলি একদিন আমাকে প্রশ্ন করেছিল, স্বপনদা তুমি কেন বেঁচে আছো? আমি কিছুক্ষণ চিন্তা করার পরে তারপরে বললাম, আমি বেঁচে আছি এটা তো ঠিক, কিন্তু কেন বেঁচে আছি এটা আমি জানি না। আমি তো খুঁজে পাচ্ছি না কেন আমি বেঁচে আছি। এই উত্তর শোনার পরে সুব্রত কিছুক্ষণ চুপ করে থেকে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে বলল, আমার বিশ্বাস। আবার কিছুক্ষণ পরে বলছে, না আমার বিশ্বাস না, আমার ফার্ম বিলিভ, ঈশ্বর তোমাকে বাঁচিয়ে রেখেছে, একটা বড় কাজ সম্পন্ন করাবেন তোমাকে দিয়ে, তাই বাঁচিয়ে রেখেছে। আর এই একটা সেন্টেন্স যে নেগেটিভের চরম সীমায় চলে গেছিল, তাকে পজিটিভ টার্ন হতে সহযোগিতা করে। এবং অবভিয়াসলি সঞ্জয় জি প্রতিনিয়ত তার স্নেহ স্পর্শ যদি আমি না পেতাম, তার ভালোবাসা যদি না পেতাম, তাহলে আজকে স্বপন নন্দী হারিয়ে যাওয়া সেই পথভ্রষ্ট একজন মানুষ আপনাদের সামনে কিছু বলার অধিকার নিয়ে এসেছে। তো সেই বলতে গিয়ে আমি সরাসরি আজকে ব্যাক টু বেসিক, কেন কি আমরা সবসময় এটা এটা জানি যে যে কোনো কাজ যদি আমাকে করতে হয়, তাহলে আমাকে সেই কাজটার মূল জায়গাটায় গিয়ে পৌঁছতে হবে। মানে আমাকে অ ক শিখতে হবে। যদি আমি অ ক খ না জানি, তাহলে আমার পক্ষে সেই কাজ করা সম্ভব না। তো আমরা ব্যাক টু বেসিকে শুরু করার আগে দেখা যাচ্ছে না স্বপনদা, স্ক্রিনটা আবার, হ্যাঁ স্ক্রিনটা পুরো ব্ল্যাক হয়ে গেছে, আবার করো। দেখা যাচ্ছে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে, পুরো ব্ল্যাক হয়ে গেছে। স্ক্রিনটা একবার পুরো বন্ধ ব্ল্যাক করে হয়ে আবার গেছে। স্ক্রিন শেয়ার করো, আচ্ছা স্টপ করে দিচ্ছি, স্টপ আবার করে শেয়ার করো, পুরো ব্ল্যাক হয়ে গেছিল। আরেকবার শেয়ার করার চেষ্টা করছি। ডোন্ট ওয়ারি, হয়ে যাবে। দেখা যাচ্ছে এবার? হ্যাঁ এবার দেখা যাচ্ছে, চলো ঠিক আছে, দেখা যাচ্ছে। তো আমি যেটা যে যে আদর্শে বিশ্বাস করি এবং যেখান থেকে আমার জীবনের পরিবর্তন শুরু হয়, এটা একটা বিউটিফুল কোটেশন, কনকোয়ার ইয়োরসেলফ এন্ড দ্য হোল ইউনিভার্স ইজ ইয়োর্স। আমরা যদি আমাদেরকে জানতে পারি, আমাদেরকে আবিষ্কার করতে পারি, আমাদের ভেতরে অন্তর্নিহিত শক্তিকে যদি আমরা জাগরণ ঘটাতে পারি, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের। স্বপনদা তোমাকে স্লাইডটা চেঞ্জ করতে স্বামী হবে। বিবেকানন্দের এক অসাধারণ বাণী। হ্যাঁ হ্যালো, স্লাইডটা চেঞ্জ করতে হবে, তুমি ফার্স্ট স্লাইডে আছো, তোমাকে সেকেন্ড স্লাইডটা চেঞ্জ করতে হবে। কার্সর দিয়ে, হ্যাঁ তুমি ফার্স্ট স্লাইডে আছো, নাম্বার 2 তে যাও। আসছে ক্লিয়ার আসছে? না নাম্বার স্লাইড 1ই আছে, স্লাইড 2 তে যাও। হ্যাঁ স্লাইড 2 তে এসছে। না যাইনি, এখানে দেখাচ্ছে না। তোমাকে না মাউসটা বাঁ দিকে দেখো, যেখানে স্লাইড 2 ওখানে ক্লিক করো। হ্যাঁ माउस को स्लाइड नंबर 2 पे लेके जाओ। মাউসটা স্লাইড নাম্বার 2 তে নিয়ে যাবো। আচ্ছা তাহলে আমাকে তারপরে ক্লিক করো, তাহলে স্লাইড, হ্যাঁ চলে এসেছে স্লাইড 2, স্লাইড 3 চলে এসেছে, স্লাইড 3 মনে হচ্ছে, ঠিক আছে, স্লাইড 3 চলে এসেছে। ইয়েস। তো আমি কি ভাবছি আমাকে নিয়ে, আমি আমাকে নিয়ে কি ভাবি, এই ভাবনার উপরে অনেক কিছু দাঁড়িয়ে আছে।
প্রথমত আমরা বলি না যে যা তুমি আজকে ভাববে তা তোমার সাথে কালকে ঘটবে। আমরা যদি পজিটিভ ভাবি তো পজিটিভ ঘটনা ঘটে আমাদের সাথে, যদি আমরা নেগেটিভ ভাবি তো নেগেটিভ ঘটনাই ঘটে। আমি এখানে কতগুলো জিনিস যেগুলো বেসিকের মধ্যেই পড়ে, ভাবনাকে কি করে আমরা অ্যামালগামেট করব, কিভাবে ভাবনাকে আমরা জায়গায় নিয়ে আসবো, সেইখানে যদি আমরা যাই তো আমরা কি দেখতে পাচ্ছি, থিঙ্ক আই এম এ জিআরটিডি। আমি কি ভাবতে পারি, আমি কি ভাবছি যে আমি টপ টাইটেল জিআরটিডি হব, আমি একজন জিআরটিডি, মানে আমি টপ টাইটেল হোল্ডার, এটা কি আমি ভাবতে পারছি? মাসে কি আমি মিনিমাম 1 লাখ টাকা রোজগার করতে পারি, মানে মান্থলি ইনকাম 1 লাখ টাকা, এটা আমি ভাবতে পারছি, মেসেজ দিতে পারছি আমার ব্রেনকে? আমি কি এই মেসেজ দিতে পারছি যে আমি কখনো এখান থেকে কুইট করে নেবো না নিজেকে, নেভার কুইট, আমি কখনো এটাকে ছেড়ে চলে যাব না? আমি কি রিস্ক বা ঝুঁকি নিতে প্রস্তুত আছি? জীবনে চলার পথে নানান ক্ষেত্রে আমরা নানান রকম ঝুঁকি নিই, সেই ঝুঁকি নেওয়ার জন্য কি আমি প্রস্তুত আছি? আমি কি আমাকে বিশ্বাস করি, আমার উপর, আমার নিজের আত্মচেতনার উপরে কি আমার বিশ্বাস আছে? আমি কি আমাকে বিশ্বাস করি? আমরা সবসময় কি করি, অন্যের দিকে তাকাই, আউটসাইডে তাকাই, ইনসাইডে তাকাই না। আমি কি ইনসাইডে তাকাতে প্রস্তুত আছি? সি ইনসাইড, নট আউটসাইড। আমরা সবসময়, মানুষের প্রবণতা বাইরের জগৎকে দেখা, মানুষ কখনো নিজের অন্তর্নিহিত জগৎকে দেখার চেষ্টা করে। তো কি বলছে যে সি ইনসাইড, আপনি যদি নিজের ভেতরে দেখতে থাকেন, নিজের ভেতরে যে ঈশ্বর প্রদত্ত যে ইউনিকনেস আছে আমাদের প্রত্যেকের মধ্যে, সেই ইউনিকনেসটাকে যদি আমরা খুঁজে পাই, নিজের ভেতরে যখন আমরা সার্চ করতে থাকবো তো আমরা আমাদের ইউনিকনেসকে খুঁজে পাবো। আর যখন আমরা ইউনিকনেসকে খুঁজে পাবো, আর সেইটার উপরে আমাদের কন্টিনিউ শার্প করতে হবে। আমরা যদি সেইটাকে ধারালো করতে থাকি কন্টিনিউ, তাহলে কি হবে, আমরা সেটাতে পারদর্শী হয়ে উঠবো। আমরা কি করি, যেটা পারি না সেটার দিকে বেশি ফোকাস করি, ওইটাকে পারার চেষ্টা করি, কিন্তু যেটা পারি সেটার দিকে কিন্তু ফোকাস কম করি। এই জন্য বলছে সি ইনসাইড, নট আউটসাইড। বাইরের জগতের দিকে তাকিয়ে লাভ নেই, আপনার অন্তর জগতে তাকিয়ে দেখুন আপনি কি চান, কি আছে আপনার মধ্যে। ফলো দ্য সিস্টেম, সিস্টেম অনুযায়ী সবকিছু সিস্টেমেটিক। আমরা ছোট থেকে বড় হয়েছে একটা সিস্টেম, এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে সিস্টেমেটে চলছে, বিভিন্ন ঋতুর পরিবর্তন হচ্ছে সিস্টেম। তো এই যে সিস্টেম, সেই সিস্টেমকে কি আমি ফলো করার জন্য প্রস্তুত আছি? যে প্রচলিত সিস্টেম 28 বছর ধরে মোদি কেয়ারে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেই সিস্টেমকে আমরা কি সাধারণভাবে মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি? আমি যদি সেই সিস্টেমকে মেনে নিতে পারি, অন্তর থেকে নতুন করে কিছু ইনবিল্ড করার চেষ্টা না করি, সিস্টেম্যাটিক ওয়েতে যা অগ্রজনেরা করে গেছে, সুরেখা ভার্গব, ডক্টর ফিলিপ সিং, সঞ্জয় বাগেরিয়া, সুব্রত চক্রবর্তী, আমিও কি সেই সিস্টেমকে ফলো করব, নাকি আমি নতুন কিছু সিস্টেমকে তৈরি করব? তো আমরা ওই সিস্টেমকে ফলো করব যে রাস্তায় গুণীজনেরা, যে রাস্তায় শ্রদ্ধেয় ব্যক্তিরা পৌঁছে গেছে, সেই রাস্তাতেই আমরা পৌঁছে যাব, এই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকা উচিত। আর ভেতরে প্রচন্ড একটা ইচ্ছা শক্তি, যেটাকে বলা হয় বার্নিং ডিজায়ার, একটা জ্বলন্ত ইচ্ছা শক্তি। যতক্ষণ না পাচ্ছি, যতক্ষণ না আমি সেখানে পৌঁছেছি, ততক্ষণ পর্যন্ত আমি আমার কথাও শুনবো না, মানে আমি কখনোই থামবো না, কন্টিনিউয়াস আমি সেই সিস্টেমকে ফলো করে এগিয়ে যাবো, কর্মের মধ্যে লিপ্ত থাকবো, যা বলছে সিনিয়র আপলাইন সেটাকে মাথা পেতে নেবো এবং সেই অনুযায়ী কাজ করে যাবো, যতক্ষণ না আমি আমার ডেস্টিনেশনে পৌঁছতে পারছি। এই জ্বলন্ত একটা ইচ্ছা শক্তি থাকার দরকার, যা সমস্ত প্রতিবন্ধকতাকে অতিক্রম করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর সর্বোপরি বিলিভ অন গড, ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকা দরকার। আর এটা ভাবা দরকার সবসময় যে আই অ্যাম দ্য গ্রেটেস্ট। আমাকে ঈশ্বর এই পৃথিবীর বুকে পাঠিয়েছে কিছু ভালো কর্ম করার জন্য, আমাকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। আই অ্যাম দ্য গ্রেটেস্ট, আই অ্যাম দ্য গ্রেটেস্ট এভরি টাইম যদি আমার মেসেজ দিতে থাকি, অ্যান্ড এই কটা পয়েন্ট, যে কটা পয়েন্ট এখানে দেখানো হয়েছে, এই কটা পয়েন্টকে যদি আমরা মেনে চলি, ফার্স্ট সেট ইওর মাইন্ড, এইগুলোকে যদি আমি মাইন্ডে সেট করতে পারি একে 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 একে, আর এইগুলোকে যদি আমি ফলো করতে থাকি, তাহলে কিন্তু আমার রাস্তা অনেকটা সুগম হয়ে গেল, অনেকটা সুগম হয়ে গেল। চলুন আমরা একটু এগিয়ে যাচ্ছি। এই স্লাইড প্রেজেন্টেশনটা একটু অন্য ধরনের প্রেজেন্টেশন আমি জেনারেট করেছিলাম, তবুও দেখছি আবার সেইভাবে আসা যায় কিনা। হোয়াট আর ইউ থিঙ্ক, এটা তো আমি এইমাত্র প্রেজেন্ট করে গেলাম।
তো নেক্সট স্লাইডে আমি যাচ্ছি। আপনি কি প্রস্তুত আছেন? আর ইউ রেডি? আপনি কি প্রস্তুত? আপনার মাইন্ডে এই জিনিসগুলো মেসেজগুলো নিলেন, এবার কি আপনি প্রস্তুত হয়েছেন? চলুন আমরা দেখে নিই একটু কি করে আপনি নিজেকে অ্যাসেস করবেন। হাউ ইউ অ্যাসেস ইয়োরসেলফ বা অ্যাসেস ইয়োরসেলফ, কি করে আপনি আপনাকে অ্যাসেস করবেন। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট লাইফ। এই প্রেজেন্ট লাইফে শুধু কম্প্রোমাইজ, শুধু কম্প্রোমাইজ, শুধু কম্প্রোমাইজ, আর না থাকার যন্ত্রণাকে বহন করে চলা, আর শুধু কম্প্রোমাইজ করা, অন্ধকারে আচ্ছন্ন। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট লাইফ। ফিউচার লাইফ আমাদের সোনালী স্বপ্নের সেই জীবন, ইয়োর ড্রিম লাইফ। এন্ড এই ড্রিম লাইফে যখন আমরা পৌঁছই, যখন আমরা নিজেদেরকে দেখতে পাই এই ড্রিম লাইফে নিয়ে যায়, ওইখানে স্বপ্নের জীবন আমাকে কি করছে, বলছে সেই স্বপ্নের জীবন, যে স্বপ্নের জীবন আমার জীবনের একটা তাৎপর্যপূর্ণতা এনে দেবে, ওটা হচ্ছে ভবিষ্যৎ। আমি বর্তমানে এতটা জর্জরিত যে ভবিষ্যৎ নিয়ে ভাবার সময়ই পাচ্ছি না, কিন্তু আমি প্রেজেন্ট লাইফে দাঁড়িয়ে ভাবছি ওটা আমার দরকার। ওই রকম একটা স্বপ্নের জীবন দরকার, ওই রকম সঞ্জয়জির মতন হওয়া দরকার, ওই রকম ফিলিপ সিং এর মতো হওয়া দরকার, এরকম সুরেখা ভার্গবের মতন পজিশনে পৌঁছানোর দরকার। সব আমি ভাবছি, আমার স্বপ্নের মধ্যে আনছি। আমি ওই রকম একটা সিগনিফিকেন্ট লাইফ তৈরি করতে চাই, এটা আমার ফিউচার। কিন্তু বর্তমান আমাকে কি বলছে, ফার অ্যাওয়ে ফ্রম মাইসেলফ, আমার থেকে ও তো অনেক দূরে, ওনারা কত আগে এসছেন, ও তো আমার পক্ষে সম্ভবই না, এইরকম আনএবল টু রিচ, আমি পৌঁছতেই পারবো না, আমার পক্ষে সম্ভবই না। ওনারা পৌঁছে গেছেন, অনেক আগে এসছেন, অনেক কাজ করেছেন, তাই জন্য পৌঁছে গেছেন। এ হচ্ছে আমার প্রেজেন্ট ফিউচার লাইফ। প্রেজেন্ট পজিশনে দাঁড়িয়ে আমি এইভাবে ভাবছি। ভবিষ্যৎ আমাকে হাতছানি দিয়ে বলছে থিঙ্ক পজিটিভ, তুমি পজিটিভলি ভাবো, বিলিভ মি, আমাকে বিশ্বাস করো। কাকে বিশ্বাস করো? তোমার স্বপ্নকে বিশ্বাস করো, তোমার স্বপ্ন সেই সিগনিফিকেন্ট লাইফকে তুমি বিশ্বাস করো। আর আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি, তুমি শুধু কাজ করে যাও, কাজ করে যাও, কাজ করে যাও। টেক অ্যাকশন, টেক অ্যাকশন, টেক অ্যাকশন। তুমি যদি এইটুকু করতে পারো, ভবিষ্যৎ আমাকে হাতছানি দিয়ে বলছে যে তুমি পজিটিভ ভাবো, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমার স্বপ্ন, আমি তোমার সেই সিগনিফিকেন্ট লাইফ, তুমি আমাকে যদি বিলিভ করো, তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। তুমি ওই সব ভুলে যাও, ওই আমার চেয়ে তো অনেক দূরে রয়েছে, আমার পক্ষে পৌঁছানো সম্ভব না, এগুলো ভুলে যাও, ভুলে গিয়ে অ্যাকশনে আসো, দেখো তোমার হবে। কি বলছে? সাবমিট ইয়োর সেলফ টু ইয়োর গুরু মেন্টর ইন ইয়োর এলওএস। আপনার এলওএস এর ভেতর থেকে যে কোনো একজন ব্যক্তিকে গুরু হিসাবে, মেন্টর হিসাবে আপনি নিজেকে তার কাছে সমর্পণ করুন। আপনি নিজেকে এলওএস এর ভেতরে, লাইন অফ স্পন্সরের ভেতরে যে কোনো একজনের কাছে আপনি নিজেকে সমর্পণ করুন, তাহলেই দেখবেন আপনার যাত্রা শুরু হয়ে যাবে, আপনার কাজ শুরু হবে। আপনি নিজেকে ভালোবাসুন আর আপনার স্বপ্নকে ভালোবাসুন। আপনি নিজেকে ভালোবাসুন আর নিজের স্বপ্নকে ভালোবাসুন, আঁকড়ে থাকুন, স্বপ্নকে ভিজুয়ালাইজ করুন, আপনার দৃশ্য মানুষ পটে সেই স্বপ্নকে নিয়ে আসুন। সেই দৃশ্য যেন আপনার কাছে জলজল করে উঠছে, সেই দৃশ্য যখন আপনার কাছে প্রস্ফুটিত হচ্ছে, তখন আপনি সেটা সবাইকে বলতে থাকুন, আমি মিলেনিয়ার হব, আমি নতুন গাড়ি কিনবো, আমি আমার জীবনে পরিবর্তন আনবো, আমি আমার এই দুঃখ দুর্দশার ভেতর থেকে নিজেকে বের করে নিয়ে আসবো, আমি সঞ্জয়জির মতন একজন মাল্টি মিলিয়নিয়ার, 1 করোড়পতি হতে চাই, অ্যাডভাইজারি কাউন্সিল মেম্বার হতে চাই। এই রকম স্বপ্ন দেখা, আর সেটাকে বলা, আর সেটাকে রিয়েলাইজ করা, অন্তর আত্মার থেকে সেটাকে অনুভূতির ভেতরে নিয়ে আসা। যখন আপনি এইগুলো অনুভূতির ভেতরে আনবেন, দেখবেন আপনার ভেতরে অন্তর্নিহিত শক্তির জাগরণ ঘটবে, আপনার ভেতরে একটা কাজ করার অদম্য ইচ্ছা শক্তি জেগে উঠবে, আর সেই ইচ্ছা শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ছোট্ট ছোট্ট স্টেপ সিস্টেমেটিক্যালি যদি আপনি কাজটা করতে থাকেন, ধীরে 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 যা আমাদের আগের জনেরা করে গেছেন সেইভাবেই যদি আমি কাজটা করতে থাকি, তাহলে এটা সফলতা আসবে। চলুন আমরা নেক্সট দেখি, কোথায় আমার স্বাধীনতা? আমার স্বাধীনতা কোথায়? লাইফ, এই আমাদের জীবন, এই জীবন কিভাবে শুরু হয়েছে আর কিভাবে শেষ হচ্ছে একটু দেখে নিই। যে জীবন আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, সেই জীবনের দিকে একটা ফ্ল্যাশব্যাকে তাকিয়ে দেখি, শূন্যতে আমাদের জীবন শুরু হয়েছে, কিন্তু শূন্যের আগে একটা প্লাস চিহ্ন ছিল। এখান থেকে আমরা ধীরে ধীরে শিখতে শুরু করি, শেখার জীবন আমাদের চলতে থাকে।
20 বছর থেকে 30 বছর বয়স পর্যন্ত আমাদের পার্সোনাল এজের আমরা এডুকেশনের ভেতরে থাকি, নানান রকম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পিএইচডি, লট অফ ডিগ্রি নিতে থাকি। আর লার্নিং স্টেজ যখন শেষ হয় তখন আমরা সেই যা করেছি সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য জায়গা খুঁজে বেড়াই। ইমপ্লিমেন্ট করতে 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 60-65 বছর যখন আমাদের বয়স হয়ে যায় তখন আমরা সেইখান থেকে অবসর নিই, রিটায়ার্ড হয়ে যায়, অ্যান্ড রেস্ট অফ লাইফ আমরা অবসর জীবনী যাপন করি। আমরা ভাবি 60-65 বছর বয়সের পরে আমাদের আর কিছু করণীয় নেই, আমরা অবসরপ্রাপ্ত, আমরা ওয়েস্টেজ স্পটে পড়ে থাকা, সমাজের কর্নারে পড়ে থাকা, বাড়ির কর্নারে পড়ে থাকা এক বৃদ্ধ ব্যক্তিতে পরিণত হই। আমরা যদি আরেকটু ভালোভাবে এই স্কেলটাকে দেখার চেষ্টা করি তাহলে আমরা 0 to 20 বা 30 ইয়ার পর্যন্ত যে পড়াশোনার স্টেজে ছিলাম, জ্ঞান অর্জনের স্টেজে ছিলাম, সেখানে আমরা ডিপেন্ড করতাম গার্জিয়ানের উপরে। গার্জিয়ানের এডুকেশন ফিনিশ করার সাথে সাথে আমরা কর্ম খুঁজতে শুরু করি, ফাইন্ড আউট দা ওয়ে, কোন রাস্তা দিয়ে আমরা বেরোবো, অ্যান্ড দেয়ার আফটার আমরা একটা চাকরি পেয়ে যাই বা ব্যবসা বা বিভিন্ন প্রফেশনে যুক্ত হই। উই আর ডিপেন্ড অন আওয়ার এমপ্লয়ার, আমাদের যারা চাকরি দিয়েছেন সেই সমস্ত মানে যারা চাকরি দিয়েছে সেই সমস্ত লোকের উপরে, সেই সমস্ত ব্যক্তির উপরে বা সেই সংস্থার উপরে, অথবা আমাদের যে সমস্ত ক্লায়েন্টরা রয়েছে এমপ্লয়ার অথবা ক্লায়েন্টের উপরে আমরা নির্ভরশীল হয়ে পড়ি। এরপরে যখন আমরা রিটায়ার্ড হয়ে যাই তখন নেক্সট জেনারেশন অথবা ওল্ড এজ হোমের উপরে আমরা আমাদের জীবন নির্ভরশীল হয়ে যায়। আমরা এইভাবে স্টার্ট 0 থেকে এন্ড পর্যন্ত কমপ্লিট লাইফটা ডিপেন্ডেবল হয়ে কাটাই, কখনোই আমরা স্বাধীনতার স্বাদ পাই না। এই হচ্ছে আমাদের চিরাচরিত চলে আসা জীবনযাত্রা। এই চিরাচরিত চলে আসা জীবনযাত্রার পাশাপাশি আর একটা জীবনযাত্রা আমাদেরকে দেখতে সহযোগিতা করেছে। আমরা দেখি ফ্রিডম কি? ফ্রিডম হচ্ছে যেখানে কাজের কোনো বাধ্যবাধকতা থাকবে না, আমি কাজের স্বাধীনতা পাবো, আমি সময় স্বাধীনতা পাবো, আমি টাকার স্বাধীনতা পাবো, মানি ফ্রিডম পাবো। এই তিনটে যখন একত্র হয়ে যায় জীবনে ঘটে তখন সেটা রিয়েল ফ্রিডমে পরিণত হয়, প্রকৃত স্বাধীনতা। আর এই প্রকৃত স্বাধীনতা পেতে গেলে আমাকে কি করতে হয়? নতুন যুগের নতুন চিন্তা ভাবনা বলছে প্রকৃত স্বাধীনতা পেতে গেলে 0+ থেকেই শুরু হচ্ছে জীবন। এখান থেকে লার্নিং হবে, কিন্তু গোল্ডেন লার্নিং হবে। এ না যে পরীক্ষায় পাশ করার জন্য পড়াশোনা করা, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমাদের পড়াশোনা করা উচিত। আমরা স্কুলের মার্কসের দিকে না তাকিয়ে আমরা জ্ঞান অর্জনের দিকে মনোনিবেশ করা উচিত। আজকে তো ইঁদুর দৌড় চলেছে, মার্কসের দৌড়, মার্কসের দৌড়। আর এই করতে করতে যখন 18 বছর প্লাস হয়ে যায় আমাদের বয়স, তখন আমরা ফলো দ্য সিস্টেমকে ফলো করব। 2 থেকে 5 বছর যদি আমি সঠিকভাবে সিস্টেমেটিক্যালি নিজেকে উজাড় করে দিতে পারি, দেন আমি ওই লাইফ এনজয় করব যে লাইফে প্রকৃত স্বাধীনতা রয়েছে। রেস্ট অফ লাইফ আমি কিভাবে টাকা রোজগার করব, কোনো বসের কথা শুনতে হবে না, কোনো এমপ্লয়ারের গালাগালি খেতে হবে না, ক্লায়েন্টের বাঁকা মুখ দেখতে হবে না, আমি লাইফকে নিয়ে চলে যাব লিভ লাইফ অফ সিগনিফিকেন্স, তাৎপর্যপূর্ণ একটা জীবনে আমি পৌঁছে যাব। রেস্ট অফ লাইফ আমি এইভাবেই কাটিয়ে যাব। আর এটা যদি আমরা পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? হোয়াট আর ইউ ডু? আমি কি করব? আমাকে করতে হবে গোল সেট করতে হবে। আমাকে কি করতে হবে? প্রসপেক্ট লিস্ট তৈরি করতে হবে। আমাকে কি করতে হবে? ডেমো কিট বানাতে হবে। আমাকে কি করতে হবে? 100% সেলফ ইউজার হতে হবে। আমি কেন গোল সেট করব? আমি এই জন্য গোল সেট করব না, গোল আমার মনকে স্থির রাখবে আমার স্বপ্নের জীবনে পৌঁছানোর জন্য। আমি যদি গোল সেট না করি তাহলে আমার মন চঞ্চল হবে, মন বিচলিত হয়ে যাবে, আজ এইদিকে, কাল ওইদিকে, পরশুদিন ওইদিকে, এই করে বেড়াবে। আমি কিন্তু আমার স্বপ্নের জীবন থেকে অনেক দূরে চলে যাব। তাই গোল সেট করতে হবে স্বপ্নের জীবনে, ওই লাইফ অফ সিগনিফিকেন্সে পৌঁছানোর জন্য। আমাকে স্বপ্নের জীবনে পৌঁছানোর জন্য গোল সেট করতে হবে, মাইন্ডকে স্থির রাখতে হবে। এই জন্য আমি গোল সেট করব। প্রসপেক্ট লিস্ট কেন বানাবো? প্রসপেক্ট লিস্ট বা মেমোরি জগার বলা হয় এটাকে। এই জন্য বানাবো, এটা হচ্ছে কাস্টমার ডেটাবেস তৈরি হবে। আপনি জানেন 21 শতাব্দী মানে
ডেটাবেস শতাব্দী, এই শতাব্দীর সবচেয়ে মূল্যবান জিনিসের নাম হচ্ছে ডেটা। সেই ডেটাবেস আপনি তৈরি করতে পারেন। এই প্রসপেক্ট লিস্ট বা মেমরি জগার আপনাকে ডেটাবেস তৈরি করতে সহযোগিতা করবে, যা কিনা এই বিজনেসের র মেটেরিয়াল হিসাবে ব্যবহার হবে। এবার ভাবুন, আপনার যদি র মেটেরিয়াল সাপ্লাই ঠিকঠাক থাকে, তাহলে প্রোডাকশন ইউনিটে কি কোনো রকমের ডিস্টারবেন্স আসবে? অনেক সময় দেখা গেছে র মেটেরিয়ালের অভাবে কিন্তু অনেক প্রোডাকশন ইউনিট বন্ধ হয়ে পড়ে থাকে। তো র মেটেরিয়াল কন্টিনিউয়াস সাপ্লাই আসবে মেমরি জগার থেকে বা প্রসপেক্ট লিস্ট থেকে। কেন আমি ডেমো কিট বানাবো? না, ডেমো কিট এই জন্য বানাবো কি এটা আমাকে সহযোগিতা করবে আমার প্রসপেক্টের মনকে ক্যাচ করার জন্য। মানে আমার দিকে আমার ডেমো কিট এই জন্য বানাবো না, প্রসপেক্ট যার সামনে আমি বসেছি, যে ব্যক্তির কাছে আমি এই বার্তা পৌঁছে দিচ্ছি, সেই ব্যক্তির মনকে আকর্ষণ করার জন্য এটা একদম ধারালো অস্ত্রের মতন কাজ করে। হাজারো কথা বলে যে কাজ সম্পন্ন হয় না, একটা দুটো প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখালে পরে সেই কাজ সম্পন্ন হয়ে যায়। এন্ড ইট ইজ আওয়ার রিয়েল এক্সপিরিয়েন্স। আমরা বাস্তব জীবনে এই এক্সপিরিয়েন্সকে গ্যাদার করেছি, তাই আপনাদের কাছে এই বার্তায় পৌঁছে দিতে চাইছি। এই জন্য গো টু বেসিক, মানে ব্যাক টু বেসিক, আবার বেসিকের দিকে ফিরে তাকায়। এন্ড বি এ 100% ইউজার, নিজেকে একজন 100% ইউজার হিসেবে তৈরি করা। কেন আমি 100% ইউজার হব? না, এই আমি যদি নিজে 100% ইউজার হই, তাহলে আমার সামনে যে ব্যক্তি থাকবে, যে আমার প্রসপেক্ট হবে, তার কাজ মনের মধ্যে যত রকম ডাউট আছে, যত রকম প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নের আমি সুন্দরভাবে তার সলিউশন দিতে পারবো। এটা আমাকে সহযোগিতা করবে। 100% ইউজার হলে পরে প্রসপেক্টের মনের ভেতরে যত রকম সন্দেহ বা প্রশ্ন রয়েছে, সেই সন্দেহকে দূর করতে সহযোগিতা করবে। এই জন্য দিস আর 4 বেসিক, এই 4টে বেসিকের দিকে আমাদের প্রত্যেককে নজর রাখতে হবে। চলুন আমরা আরেকটু এগিয়ে যাই। এবার আমি কি করব? আমি হোম মিটিং করব। ডেলি 1 থেকে 3টে প্রসপেক্টকে মিট করব বাড়িতে, আইদার আমার নিজের বাড়িতে অথবা প্রসপেক্টের বাড়িতে গিয়ে আমি তাদের সঙ্গে দেখা করব। তাদের সঙ্গে এই নতুন যুগের, নতুন জীবনের যে ধ্যান ধারণা আমার কাছে এসে পৌঁছেছে বা আমি অন্তরাত্মার থেকে বিশ্বাস করেছি, সেই ধারণাটা, সেই যে অপরচুনিটি, সেই যে সুযোগ, সেই সুযোগের কথা আমি গিয়ে বলতে থাকবো। অ্যাকচুয়ালি আমরা কিন্তু একটা রেভলিউশন ঘটাতে চলেছি ভারতবর্ষের ইকোনমিক্যাল স্ট্রাকচারে। খুব ধীরে ধীরে আমরা এগোবো। তাহলে হোম মিটিং এই জন্য করবো, প্রসপেক্টের সঙ্গে মিট করব আমার নিজের বাড়িতে। কেন কি হোম মিটিং এ কস্টিং কম পড়ে, হোম মিটিং করতে খরচ কম আছে, হোম মিটিং আমরা খুব সহজে পৌঁছে যেতে পারি, সহজভাবে গ্রহণ করতে পারি। তুমি করছো, তাহলে তো আমিও করতে পারি, এই মানসিকতা চলে আসে। এত সহজে এটা হয়, এত সহজে সম্ভব। আপনি তাকে ভরসা দিন, আর সহজেই হয়েছে। আমাদের প্রত্যেকের এরকম সহজেই হয়েছে, কেন কি আমরা এটাকে ফলো করেছি। নেক্সট কি, গ্রুপ মিটিং করতে হবে। সপ্তাহে একটা করে গ্রুপ মিটিং। যখনই আপনার যতক্ষণ আপনার 4 জন না হচ্ছে, ততক্ষণ আপনি আপনার সিনিয়রের গ্রুপ মিটিং এ গিয়ে জয়েন করুন। আর যখনই আপনার 4 জন ব্যক্তি এসে গেল আপনার নিচে, তখন তাদেরকে নিয়ে আপনি বাড়িতে সপ্তাহে 1 দিন করে হোম মিটিং করা শুরু করুন। ধীরে ধীরে আপনার গ্রুপটাকে বড় করতে সহযোগিতা করুন। যারা আপনার উপরে বিশ্বাস করে এসছে, তাদের সাথে হোম মিটিং করে তাদের গ্রুপকে বড় করতে চেষ্টা করুন, এবং ধীরে ধীরে তাদেরও গ্রুপ মিটিং করানোর অভ্যাসে পরিণত করুন। এন্ড রেকগনিশন প্রোগ্রাম, মাসে 1টা বা 2টো রেকগনিশন প্রোগ্রাম অ্যাটেন্ড করা দরকার। আমাদের এমএম এর তরফ থেকে আগে প্রত্যেক মাসে একটা করে রেকগনিশন প্রোগ্রাম হতো, এখন কোম্পানির রেকগনিশন প্রোগ্রাম হয়। প্লাস আমরা 3 মাস পর এমএম এর রেকগনিশন প্রোগ্রাম করি। এছাড়া অনেক বড় গ্রুপ তৈরি হয়ে গেছে, তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল রেকগনিশন প্রোগ্রাম চালু করেছে। সুতরাং মাসে 1টা বা 2টো রেকগনিশন প্রোগ্রামে যাওয়া দরকার। কেন, এখানে গেলে আপনার কাজের স্বীকৃতি পাবেন। আপনি দেখতে পাবেন আপনার মতন অতি সাধারণ, আমার মতো অতি সাধারণ ব্যক্তিরা কিভাবে একটার পর একটা স্টেপ ভেঙে তারা এগিয়ে চলেছে। বার্নিং এক্সাম্পল দেখতে পাবেন আপনার ভেতরে। এই যে জীবনকে আমরা দেখি না, যে জীবনটা আমাদের কাছে ড্রিম লাইফ হয়ে রয়েছে, সেই জীবনে যারা পৌঁছে গেছে তাদের সান্নিধ্য পাওয়া, টাচ অ্যান্ড ফিল করা, এটা রেকগনিশন প্রোগ্রামের মাধ্যমে
জীবনের যে আনন্দ সেটা কিভাবে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে সেটাকে উপলব্ধি করা যায় যখন আমরা এই সমস্ত প্রোগ্রামে পৌঁছে যাই এবং সেই সমস্ত ব্যক্তির সঙ্গে আমরা দেখা করি, তাদের সেলফি নিই, তাদের সঙ্গে কথা বলি, সত্যিকারের জীবন যেন একটা অন্য মাত্রা পেয়ে যায়। এরপরে কি ওয়ার্কশপ প্রোগ্রাম, বছরে একটা বা দুটো ওয়ার্কশপ প্রোগ্রামে অ্যাটেন্ড করতে। অনেকে কি ওয়ার্কশপ প্রোগ্রাম একটু চার্জেবল হয়, একটু বেশি বেশি খরচ হয়, কেন ওটা অনেক সময় যে স্টে হয়, নাইট স্টে করে হয়, 2 দিন 3 দিন ব্যাপী চলে, তো ফলে একটু কস্টিং বেশি হয়। ও এত টাকা খরচ করে ওয়ার্কশপে যাব না, এই মানসিকতা ভুলে যান। ওয়ার্কশপে যেতে হবে, আপনি প্র্যাকটিক্যাল কিভাবে করা হয়, কিভাবে কাজ এগিয়ে যাবে, প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যাল করে করে দেখানো হয় এবং একটা আলাদা বাতাবরণ তৈরি হয়, কাজের অনুপ্রেরণা তৈরি হয়। এরপরে জুম মিটিং, এই যে আমরা আজকে 8টা থেকে 9টা পর্যন্ত যে মিটিং এর মধ্যে থাকবো, এই মিটিং আমরা এমএম এর থেকে অ্যাটলিস্ট 2 দিন তো রয়েছে সারা ভারতবর্ষের সবার জন্য, একদিন বাংলা একদিন হিন্দি। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের সঞ্জয়জি আমাদেরকে আবার নতুন করে সুন্দরভাবে শেখানোর জন্য প্রত্যেক বুধবার এবং বৃহস্পতিবার নিজে দায়িত্ব নিয়ে এসছেন। আমার মনে আছে আগে যখন আমরা খুব ছোট আকারে ছিলাম, এত বড় কলেবারে বাড়িনি আমরা, আমার মনে আছে অফিসে হতো, তারপরে ভাষা পরিষদে স্পেশাল লোকদের বেছে নিয়ে তাদেরকে ট্রেন্ড করে উনি কিন্তু আজকে আমাদেরকে তৈরি করেছেন। আমরা উই আর দ্য প্রোডাকশন অফ এমএমএ, উই আর দ্য প্রোডাকশন অফ মন্ডে। এই মন্ডে বললাম না, দেখুন পরেরটাই আসছে মন্ডে মোদি কেয়ার অফিসে এখন আমরা 2টো করে প্রোগ্রাম করছি, 1টা থেকে 3টে, 3টে থেকে 5টা। কোনো দিন আমাদের এত চাপ থাকে যে আমরা 5টা থেকে 6টা 7টা পর্যন্ত অ্যানাদার প্রোগ্রাম করতে বাধ্য হই, এত প্রেশার আছে। আমরা কিন্তু সব মন্ডের প্রোডাকশন, এটা বিলিভ করুন, এটা বিশ্বাস করুন। যদি আপনি বিশ্বাস করেন এইগুলো, এই যে হোয়াট আর ইউ ডু, আপনি কি করবেন, এই জিনিসগুলো আপনাকে করতে হবে। রাইট, আরেকটু এগিয়ে যাই আমি। আর কি করতে হবে, ডেইলি রিপোর্ট করুন আপনার অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইন, যাকে আপনি মেন্টর হিসাবে মেনে নিয়েছেন, যাকে আপনি গুরু হিসাবে মেনে নিয়েছেন, তার কাছে প্রতিদিন আপনার কি অ্যাক্টিভিটি, কি করছেন না করছেন, সমস্ত কিছু আপলাইনকে রিপোর্টিং করুন। এটা একটা অভ্যাস, রিপোর্টিং করাটা হচ্ছে একটা অভ্যাস। এতে কি হয়, বন্ডিং তৈরি হয় আপলাইনের সঙ্গে ডাউনলাইনের, মানে পার্টনার টু পার্টনার, সিনিয়র পার্টনার এন্ড জুনিয়র পার্টনারের ভেতরে একটা বন্ডিং তৈরি হয়। আর যে কোনো কাজ যখন আমরা যৌথভাবে বন্ডিং হয়, তখনই সৃষ্টি হয় কোনো কিছু। দুটো ইচ্ছা যখন একত্রিত হয়, তখন একটা নতুন কিছু ক্রিয়েট করা সম্ভব। তো রিপোর্টিং ডেইলি বেসিসে করা দরকার। বিল্ড ইউর কোর গ্রুপ, আমাদের প্রত্যেকের নিজস্ব একটা কোর গ্রুপ তৈরি করা দরকার। এই কোর গ্রুপ কি, কোর গ্রুপ হচ্ছে ইউ অ্যান্ড 4, আপনি এবং আপনার 4 জন সেই ব্যক্তি যারা আপনার মতো জীবনটাকে ওই ড্রিম লাইফে নিয়ে যেতে চায়, লাইফের সিগনিফিকেন্স খুঁজে পেতে চায়, সেই রকম ব্যক্তিদের খুঁজে বের করা। ঠিক আছে, এটা কি হবে, কমিটেড পার্সন যারা আছে, আপনার মেম্বার যারা সত্যিকারের ওই জিনিসটা পেতে চায়, ওই ড্রিম লাইফ পেতে চায়, লাইফ অফ সিগনিফিকেন্সে পৌঁছতে চায়, তাদের জন্য গ্রুপ, এই কোর গ্রুপ তৈরি করা এবং তাদের নিয়ে স্পেশাল ভাবে আলোচনা করা, স্বপ্ন দেখা, কাজ সাজানো, প্ল্যান তৈরি করা, অ্যাকশনে যাওয়া, এভরিথিং। তো কোর গ্রুপ বিল্ড করা দরকার। আর নিজেকে সব সময় সিস্টেমের সঙ্গে, যেটা প্রমাণিত সত্য সিস্টেম, যে পদ্ধতির সাথে আপনি সব সময় নিজেকে প্ল্যাগ রাখুন। এই যে জুম মিটিং হচ্ছে, সেখানে আপনি প্ল্যাগিং করুন, যা স্টেপ গুলো বলছি, কোথায় কোথায় যাবেন, কি কি করবেন, সমস্ত জায়গায় আপনাকে প্ল্যাগ করতে হবে। অফিসেও যেতে হবে, প্রোডাক্টের সঙ্গে প্ল্যাগিং থাকতে হবে, প্ল্যানের সাথে থাকতে হবে, জুনিয়র পার্টনারের সঙ্গে থাকতে হবে, সিনিয়র পার্টনারের সঙ্গে, মানে প্ল্যাগ ইয়োরসেলফ। যেরকম ইলেকট্রিক প্ল্যাগে যখন প্ল্যাগ পয়েন্টে যখন প্ল্যাগ ঢুকিয়ে দিয়ে তারপর সুইচ অন করলে পরে কিন্তু যে ডিভাইসটা আপনি ওটাকে কানেক্ট করছেন সেই ডিভাইসে পাওয়ার আসে। ঠিক সেই রকমই আপনি যতক্ষণ না প্ল্যাগ করবেন নিজেকে সিস্টেমের সাথে, আর সিস্টেমকে আপন করে না নিতে পারবেন, ততক্ষণ কিন্তু আপনার কোনো প্রোগ্রেস সম্ভব না, আমার কোনো প্রোগ্রেস সম্ভব না। আমি যদি মনে করি আমি অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু বুঝে গেছি, তো ওখান থেকে আমার অধঃপতন শুরু হয়ে যাবে। রাইট, সো রিমাইন্ড ইট, এটা মনে রাখবেন। আর কি, আর না, প্রত্যেক মাসের 10 তারিখের মধ্যে আপনার পার্সোনাল কোডে 100 পয়েন্টের ব্যবসা করবেন। আমার মনে আছে
সাল 2018 সালে জানুয়ারি মাসে সঞ্জয় জি ভাষা পরিষদে বলেছিলেন যে বি এ মিলেনিয়ার টু মেনটেন 100 ppb ইন ইউর ওন কোড। আপনার নিজের কোডে 100 পয়েন্ট যদি আপনি মেনটেন, কে করলো না, ডোন্ট বদার দ্যাট, সেদিকে আপনি একদম তাকাবেন না। আপনি করতে থাকুন, কেন আপনার লক্ষ্য আপনি মিলেনিয়ার হবেন। এই মন্ত্র যে নিজে নিয়ে নিতে পারবে, ধারণ করে নেবে, চাপানো না, ইচ্ছা করে ভালোবেসে 100 পিবি করতে থাকবে, সে একদিন না একদিন মিলেনিয়ারে গিয়ে পৌঁছবেই। এটাই হচ্ছে গুরু মন্ত্র। মিলেনিয়ারে পৌঁছানোর এটা একটা গুরু মন্ত্র। 100 পিবি নিজেকে 10 তারিখের মধ্যে কেন করতে বলছি? সারা মাস তো সময় রয়েছে। এই জন্য করতে বলছি যে 10 তারিখের মধ্যে করলে আমরা কোম্পানি যে যত রকম বেনিফিট দিচ্ছে অ্যাজ এ কনজিউমার, বেস্ট বেনিফিট আপনি এনজয় করতে পারবেন 10 তারিখের মধ্যে করলে। 10 তারিখের মধ্যে করবেন না, আপনি 100 পিবি ক্লাব মিস করবেন, আপনি 10 কা দাম মিস করবেন। 15 তারিখের মধ্যে করবেন না, আপনি স্পট গিফট মিস করবেন। আপনি 25 তারিখের মধ্যে করবেন না, লয়্যালটি মিস করবেন। আপনি মাসের শেষের দিন, লাস্ট দিনকে 100 করবেন, আপনি এতগুলো জিনিস মিস করে যাবেন। সো আস্তে আস্তে আপনি নিজেকে পরিবর্তন করুন, আর 10 তারিখের মধ্যে 100 পিবি করার চেষ্টা করুন। এটা আমি ধারাবাহিকভাবে করে আসছি, আমি বিলিভ করি। আর এই বিলিভ করি বলেই কিন্তু আজকে আমি এই পর্যায়ে এসে পৌঁছতে পারছি। সব সিস্টেম আমাকে তৈরি করেছে, আমি কিছু না, সিস্টেম আমাকে তৈরি করেছে, রাইট? এন্ড বি এ ড্রিমার। নিজে একজন স্বপ্ন দেখার, স্বপ্ন নীল হয়ে থাকুন আপনি। বি এ ড্রিমার, সবসময় স্বপ্ন দেখুন আর খুঁজে খুঁজে বেড়ান। আপনার চারিপাশে যারা স্বপ্ন দেখে আপনার মতো, তাদেরকে নিয়ে এসে মেম্বার বানান। মেম্বার মিন প্রফেশনাল মেম্বার। দেখুন এখানে লেখা আছে কমিটেড প্রফেশনাল মেম্বার। তারাই আপনার কোর গ্রুপে আসবে, যারা আপনার মতো স্বপ্ন দেখে। আপনার চারপাশে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনি শুধু দৃষ্টি, আপনার চোখের সামনে থেকে পর্দা যখন সরে যাবে, মন গভীর ভাবে আপনি যখন ভাববেন, তখন আপনি দেখতে পাবেন, মানুষ দেখলেই আপনি চিন্তা এই লোকটা হবে। এই আপনাকে এইটা বি এ ড্রিমার। আপনি একজন ড্রিমার হয়ে উঠুন এন্ড খুঁজে বেড়ান আপনার মতো ড্রিমার। আপনার চারপাশে যারা রয়েছে তাদের সঙ্গে কানেক্ট, তাদেরকে যোগাযোগ করুন। ওকে, চলুন এবার আমরা আরেকটু এগিয়ে যাই। কোথায় আমাদের কাস্টমার? নো ইওর কাস্টমার। আপনার কাস্টমার কোথায়? আপনার কাস্টমার প্রথম আমরা যার কাছে যাই, ওই যে প্রসপেক্ট লিস্ট তৈরি করে, সিনিয়রের সঙ্গে বসে আলোচনা করে, সিনিয়রকে সাথে নিয়ে, ডেমো কিট সাজিয়ে গুছিয়ে নিয়ে, তারপরে চলে যায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, প্রসপেক্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যার কাছে যাই। যাওয়ার পরে তাকে আমরা কি দেখাই? তাকে আমরা প্রথমে যেটা দেখাই সেটা হচ্ছে প্রোডাক্ট দেখাই। আরে ইউনিক প্রোডাক্ট, অসাধারণ প্রোডাক্ট। আমি তো ভীষণ ভাবে এক্সাইটেড, আমি তো দারুণ উপকার পাচ্ছি, এত ভালো প্রোডাক্ট আমি তো এর আগে সত্যি বলছি পাইনি। মানে আমি আপনার কাছে নিয়ে এসছি বলে না, শুধু ডেমোটা দেখুন। এইভাবে আমরা কি করি, কাস্টমার মানে যারা ট্র্যাডিশনাল মার্কেটের কাস্টমার, সেই সমস্ত ট্র্যাডিশনাল, আমিও ট্র্যাডিশনাল মার্কেটের কাস্টমার, আমিও ট্র্যাডিশনালেই ছিলাম, আছি এখনো। কিন্তু যা মুদিকেয়ারে পাওয়া যায় তার আমি ট্র্যাডিশনাল মার্কেট থেকে কিনি না। কেন? আমি বুঝে গেছি ট্র্যাডিশনাল মার্কেটে কিনলে আমি 70% অন্যকে বড়লোক করতে দিয়ে আসবো, আমি নিজের চিরদিন গরিবই থেকে যাবো। তাই মুদিকেয়ারে যা আসবে, তা আমি যদি মুদিকেয়ার থেকে কিনতে থাকি, তাহলে কিন্তু আমি 70% কাম ব্যাক করবে আমার কাছে। এইটা আমি বুঝে গেছিলাম। এই যারা রেজিস্ট্রেশন না নিয়ে প্রোডাক্ট ব্যবহার করে, এরকম প্রচুর লোক আপনার কাছে আসবে, আমাদেরও আছে, আমাদের কাছেও এসছে। তারা হচ্ছে নন রেজিস্টার্ড কাস্টমার। এরপরে যারা আসছে তারা হচ্ছে রেজিস্টার কাস্টমার। এই নন রেজিস্টার থেকে ব্যবহার করতে করতে একসময় সে রেজিস্টার হবে, তারপরে তারাই লয়াল কাস্টমারে কনভার্ট হবে, তারাই আবার প্রফেশনাল কাস্টমারে পরিণত হবে। তো কাস্টমার 4টে সেগমেন্টে দাঁড়িয়ে আছে। এবার নন রেজিস্টার কাস্টমার কেন না? নন রেজিস্টার কাস্টমার, আমি কিছুই জানি না তো প্রথম, তাই আমার প্র্যাকটিস করতে সহযোগিতা করে, আর আমার পার্সোনাল পয়েন্টকে ডেভেলপ করতে সহযোগিতা করে। এই জন্য আমি নন রেজিস্টার কাস্টমার নিড আছে, এন্ড এন্ড অফ লাইফ অব্দি এটা নিড আছে নন রেজিস্টার কাস্টমার। কেন না? নন রেজিস্টার কাস্টমার আমার প্র্যাকটিস করতে সহযোগিতা করে, আর আমি পার্সোনাল পয়েন্ট, যে 100, 150, 200, 300 করে পয়েন্ট করছে লোকে, কি করে করছে? পার্সোনাল কাস্টমার বেস আছে তার জন্য করতে পারছে। চলুন একটু এগিয়ে যাই। রেজিস্টার কাস্টমার কেন বানাবো? রেজিস্টার কাস্টমার
না রেজিস্টার কাস্টমার আমার বিজনেসকে কি করবে, একটা নিশ্চয়তা দেবে, আর আমার যে গ্রুপ পয়েন্ট ভ্যালু সেটাকে আপলিফট করতে সহযোগিতা করবে, আগে এগিয়ে যেতে সহযোগিতা। আর সে অন্য দোকানে যাবে না, মানে নন রেজিস্টার কাস্টমার আমার কাছ থেকে নিল, রামের কাছ থেকে নিল, শ্যামের কাছ থেকে নিল, কোনো বাধা নেই, কিন্তু যে রেজিস্টার হয়ে যাবে সে কিন্তু তার কোডেই প্রোডাক্ট তুলবে, তাই সে আমার বাঁধা কাস্টমার হয়ে যাবে, সে নিজে বেনিফিটেড হবে, আমিও তার থেকে বেনিফিটেড হব। তাই আমরা সবসময় চেষ্টা করি নন রেজিস্টার থেকে কত তাড়াতাড়ি তাকে রেজিস্টার কাস্টমারে পরিণত করব। এবার রেজিস্টার কাস্টমার যত বাড়বে তত আমার গ্রুপ পয়েন্ট ভ্যালু বাড়তে থাকবে। ধীরে ধীরে আমি তাদেরকেই কনভার্ট করছি লয়াল কাস্টমারে। কেন? লয়াল কাস্টমার হলে পরে 25% লয়াল বেনিফিট পায় একজন কাস্টমার। এই বেনিফিটকে পাওয়ানোর জন্য আমরা কি করি, ধীরে ধীরে রেজিস্টার কাস্টমারকে লয়াল কাস্টমারে কনভার্ট করি। লয়াল কাস্টমার কি করে, আমার বিজনেসকে লং রান করতে সহযোগিতা করে, দীর্ঘদিন ধরে যাতে বিজনেসটা চলে সেখানে ব্যাকআপের কাজ করে, স্ট্রং ব্যাকআপ দেয়। আর প্রফেশনাল কাস্টমার কেন না, আমার স্বপ্নকে বাস্তবে নিয়ে আসতে তারা সহযোগিতা করে। যেহেতু আমি যেরকম স্বপ্ন দেখি তারাও সেই রকমই স্বপ্ন দেখে, তাই তাদের স্বপ্নকে পূরণ করার জন্য আমার স্বপ্ন তাদের স্বপ্ন মিলেমিশে একাকার হয়ে যায়। ধীরে ধীরে আমরা স্বপ্নকে বাস্তবের জমিতে নামিয়ে নিয়ে আসতে পারি। এদের জন্য, তাদের জন্য যারা প্রফেশনাল কাস্টমার, আপনাদের জন্য যারা আজকে আপনারা এই প্রোগ্রামটা শুনছেন, তারা প্রত্যেকেই প্রফেশনাল কাস্টমার হয়ে উঠবেন। অনেকে আছেন আর অনেকে আগামী দিনে প্রফেশনাল কাস্টমার হয়ে যাবেন। কেন কি, আপনি জানলেন যে কাস্টমার কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনার চারিদিকে। চলুন এবার আমরা একটু দেখি প্ল্যান ফর দ্য মান্থ। এই মাসের আমার পরিকল্পনা কি। আমি যদি 5টা এনআরসি তৈরি করতে পারি, একটা মাসের পরিকল্পনা তৈরি করছি, সেখানে যদি আমি 5টা এনআরসি বানাতে পারি, তাহলে আমার নিজের বাড়ির কনজিউম প্রোডাক্ট গুলো কমপ্লিট ফ্রি হয়ে যাবে। অ্যাজ পার এক্সাম্পল, ধরুন আপনি পেস্ট ব্যবহার করছেন, পেস্টের দাম আছে 85 টাকা এমআরপি তে, ডিপি প্রাইস 70 টাকা, গ্যাপ মার্জিন 15 টাকা। তাহলে এই যে 15 টাকা করে এক একটা পেস্টে গ্যাপ মার্জিন তৈরি হচ্ছে। আপনি যদি 5টা ফ্যামিলিতে পেস্ট শেয়ার করেন, তাহলে কি হলো, 5, 15, 75 টাকা আপনার কাছে চলে আসলো, আপনার বাড়ির প্রোডাক্টটা ফ্রি হয়ে গেল, উল্টে 5 টাকা আপনার পকেটে থেকে গেল। রাইট অর রং? তো আপনি যদি এইরকম শুধু পেস্ট না, আপনার বাড়িতে যা 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 জিনিস ব্যবহার করেন সেই সমস্ত জিনিসকে যদি ফ্রি করে নিতে চান, তাহলে 5টা ফ্যামিলির সঙ্গে সেই সেই জিনিসগুলোকে শেয়ার করুন, তাহলেই আপনার প্রোডাক্ট ফ্রি হয়ে যাবে। ওকে, চলুন 10টা এনআরসি যদি তৈরি করতে পারেন, 10টা নন রেজিস্টার কাস্টমার তৈরি করলে আপনার অ্যাভারেজ মান্থলি ইনকাম 5 থেকে 7,000 টাকা হবে। কিভাবে হবে পরে আমরা আসছি। যদি আপনি 20টা এনআরসি তৈরি করেন, তাহলে আপনার মান্থলি ইনকাম 10 থেকে 14,000 টাকা। আর যদি আপনি 30টা এনআরসি তৈরি করেন, 30 দিনে 30টা বাড়িতে গিয়ে যদি আপনি যা ব্যবহার করছেন তাই যদি তাদের সঙ্গে শেয়ারের জায়গায় পৌঁছে যেতে পারেন, পৌঁছন, তাহলে কিন্তু আপনার মাসে 15 থেকে 21,000 টাকা ইনকাম আসবে। বলুন, আর যেতে হবে সিভিক পুলিশে, আর যেতে হবে আশা কর্মীর জন্য, আর যেতে হবে ওই যে সমস্ত জায়গায় অল্প পয়সা দিয়ে সারাদিন উদয়স্ত খাটিয়ে নেয় সেই সমস্ত জায়গায় কর্মসংস্থানের জন্য আপনি স্বাধীনভাবে বাঁচতে পারেন। রাইট? চলুন আমরা দেখি কিভাবে এটা ঘটছে। অ্যাজ পার এক্সাম্পল কি নিয়েছি আমরা এখানে, ফ্রেশ মোমেন্ট নিয়েছি, হোয়াইট পার্ল সাবান নিয়েছি, স্মুথ এন্ড শাইন শ্যাম্পু নিয়েছি, ওয়াশমেড পপুলার ডিটারজেন্ট পাউডার নিয়েছি, স্টেরিক ক্লিন ঘর পোছার জন্য নিয়েছি, বাসন মাজার জন্য ওয়ান্ডার ড্রপ, টয়লেট পায়খানা এই সমস্ত বেসিন ফেসিন পরিষ্কার করার জন্য বিয়ন্ড ব্লু, ডিও স্প্রে নিয়েছি গরমের সময় দুর্গন্ধ থেকে নিজেকে মুক্ত করার জন্য, বডিতে একটা স্নানের পরের ফিলিংস কে অনুভব করার জন্য, আগরবাতি প্রত্যেক বাড়িতে, মানে এ তো কোনো কাস্টেরও ব্যাপার নেই, কোনো ইজিমেরও ব্যাপার নেই, সব বাড়িতে সব ধর্মে এটা প্রয়োজন হয়, আগরবাতি ছাড়া চলেই না আমাদের। তাই এইরকম যে প্রোডাক্ট গুলো আমরা নিয়েছি, এরকম 9টা প্রোডাক্ট যখন আমরা অ্যামালগামেট করছি, তখন দেখা যাচ্ছে যে 9টা প্রোডাক্ট থেকে আমার 22.95 পয়েন্ট আসছে, ভলিউম আসছে 619। আর এই 5টা বাড়িতে যদি আপনি শেয়ার করেন, দেখুন আপনার 100 পিবি হয়ে যাচ্ছে, আর আপনার পুরো কমপ্লিট ফ্রি হয়ে যাচ্ছে। রাইট অর রং? জাস্ট এই এক্সাম্পলটাকে শুধু নেওয়া হয়েছে, আপনি নিজের মতন করে একটা এক্সাম্পল বানিয়ে নিতে পারেন বাড়িতে বসে। আমাদের এমআরপি মানে কাস্টমার প্রাইস এবং
কনসালটেন্ট প্রাইস যে লিস্ট আছে সেই লিস্ট ধরে বসে আপনি নিজেও বানিয়ে নিতে পারেন এবং আপনি দেখুন কিভাবে আপনি মুক্ত জীবন লাভ করতে পারেন। দেখুন এমআরপি তে 1800 টাকার প্রোডাক্ট প্রত্যেক বাড়িতে আমি যদি শেয়ার করি, এমআরপি তে 10টা বাড়িতে 18,000 টাকার প্রোডাক্ট শেয়ার করছি। ডিস্ট্রিবিউটর প্রাইসে সেটা পড়ছে এভারেজ 1500 টাকা, 10টা ফ্যামিলির জন্য 15,000 টাকা, মানে আমি মাসে 18,000 টাকার ব্যবসা করছি। 15,000 টাকা অ্যাকচুয়ালি পুঁজি লাগছে, বা অল্প পুঁজিতেও এটা হতে পারে, বারবার রোটেশন করে করেও হতে পারে। কিন্তু আমি যদি 10টা বাড়িতে এই কাজটা মানে শেয়ারিংটা করি তাহলে 18,000 আর 15,000 মাঝখানে গ্যাপ অফ মার্জিন, রিটেল প্রফিট 3,000 টাকা, রাইট? এরপরে যদি আপনি দেখেন স্পট গিফট 15,000 টাকার উপরে আপনি 10% স্পট গিফট মিনিমাম পাবেন, এর চেয়ে বেশিও পাওয়া যায় টাইম টু টাইম। তা 1500 টাকার স্পট গিফট আসলো আপনার কাছে, হয়ে গেল 4,500 টাকা। এরপরে আপনি এবিপি বোনাস পাবেন, আপনার পয়েন্ট যেটা আসছে সেই পয়েন্টের উপরে 16% যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে পরে আপনার কাছে 992 টাকা এবিপি বোনাস আসবে। এরপরে লয়্যালটি বেনিফিট আসবে 7,000 প্রথমে 6 মাস পরে, আবার 12 মাস কমপ্লিট হয়ে গেলে আরো 2 মাসের মানে 14,000, টোটাল 21,000, 12 দিয়ে ভাগ করলে 1,750 টাকা পার মান্থের হিসাবে আসছে। তো টোটাল যদি এগুলো যোগ করেন মানে রিটেল প্রফিট, তারপরে স্পট গিফট, তারপরে এবিপি বোনাস, এইগুলোকে যদি আপনি যোগ করেন তাহলে এসে যাচ্ছে 5,492 টাকা। আর তার সাথে যদি আপনি লয়্যালটিটাকে যোগ করেন, ওটা তো বছরের শেষে পাবো, ওই জন্য আমি আলাদা করে দেখিয়েছি, তাহলেও দেখুন এভারেজ মাসে 7,242 টাকা রোজগার আমি করতে পারি সুন্দরভাবে। 10টা ফ্যামিলির সঙ্গে পার্ট টাইম হিসাবে কাজ করেও কিন্তু এটা করা সম্ভব। যারা আমরা বলি মোদি কেয়ার করে ইনিশিয়াল ইনকাম নেই, মানে তাৎক্ষণিক কোনো ইনকাম নেই, ভুল বলি, কারণ আমরা না বুঝে না করে মোদি কেয়ারের নামে দোষ চাপিয়ে দিই। মোদি কেয়ারে আর্লি ইনকাম হয় না, আর্লি ইনকাম হয় যদি আমরা করি। এবার ভাবুন এটা যদি আমি 3 টাইম করতে পারি 30টা ফ্যামিলিতে, তাহলে কত হবে? 3 7 21,000 হয়ে গেল না? তো 20 থেকে 21,000 টাকা হাসতে হাসতে ইনকাম করা যায় মোদি কেয়ার থেকে। এখানে আমরা ফোকাস করি না, আমরা ফোকাস করছি অন্য জায়গায়, অন্য কেউ করবে আমি পয়সা ইনকাম করবো না। আসুন আমরা দেখি একজন কার অ্যাচিভার হতে গেলে কি করতে হয়। কার অ্যাচিভার, কার অ্যাচিভার হতে গেলে আপনাকে পার্সোনাল 100 পয়েন্টের ব্যবসা করলেন, আপনার নিচে অমিতকে নিয়ে এসছেন, তার গ্রুপ থেকে 1100 পয়েন্টের ব্যবসা করেছেন, রামকে নিয়ে এসছেন, তার গ্রুপ থেকে 1100 পয়েন্টের ব্যবসা, এবং রিনা কে নিয়ে এসছেন, মিসেস রিনা, তার গ্রুপ থেকে 1100 পয়েন্ট। টোটাল 3টে গ্রুপকে যখনই আপনি 1100 পয়েন্টে পৌঁছে দিচ্ছেন মান্থলি, এবং অ্যাকুমুলেটেড এদের অ্যাকুমুলেটেড পয়েন্ট যখন 4,000 হয়ে যাচ্ছে আর পার্সোনাল 100 পয়েন্ট থাকছে, তো এরা প্রত্যেকে কোয়ালিফাইড ডিরেক্টর। 3জন কোয়ালিফাইড ডিরেক্টর নিচে আপনি ক্রিয়েট করছেন, তো কি হচ্ছে? ইউ বিকেম এ কোয়ালিফাইড সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, আপনি একজন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টরে পরিণত হলেন। এটা যদি আপনি কন্টিনিউ 3 মাস করতে থাকেন তাহলে আপনার কার ফান্ড চালু হয়ে যাবে। আর কার ফান্ড ততক্ষণ আপনাকে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি ড্রিম কার পারচেস করছেন, ততক্ষণ পর্যন্ত এটা জমতে থাকবে, অ্যাপে দেখতে পাবেন, আপনার অ্যাপে রিফ্লেকশন পাবেন। কিন্তু কার যখন পারচেস করবেন তখন এই জমে থাকা পয়সাটা ডাউন পেমেন্ট হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। আর কার নিয়ে নেওয়ার পরে প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে কার ফান্ডে যে টাকা আপনি পাচ্ছেন সেটা ট্রান্সফার হয়ে যাবে। এই হচ্ছে কার পাওয়ার। আমরা প্রত্যেকে নিজের জন্য একখানা গাড়ি, আমাদের স্বপ্ন নিজের একটা বাড়ি বা নিজে মিলেনিয়ার হওয়া। চলুন আমরা একটু এগিয়ে গিয়ে দেখি 4x4 স্ট্রাকচার যদি আমরা বিল্ড করি তাহলে আমরা কি করতে পারি। 4x4 স্ট্রাকচারে কি বলছে? আপনি 100 পিভির কাজ করবেন, 4 জনকে স্পন্সর করেছেন রাইজিং স্টার, তারা প্রত্যেকে এ বি সি ডি কে এনেছেন, তারা প্রত্যেকে 100 করে পয়েন্ট করেছে, এবং এর নিচে 4 জনকে A1 A2 A3 A4 জেনারেট করেছেন, সেকেন্ড জেনারেশন এটা। এইভাবে বির নিচে B1 B2 B3 B4 এরকম প্রত্যেকের নিচে 4 জন করে নিয়ে এসেছেন। 4 × 4 16 জনের আপনি টিম বানিয়েছেন, 16 + 4 + 1 টিম 21 ডেভেলপ করেছেন আপনি। এই টিম 21 প্রত্যেকে 100 পয়েন্টের ব্যবসা করছে, মানে 2100 PGPV তৈরি হচ্ছে, মানে পার্সোনাল গ্রুপ পয়েন্ট ভ্যালু তৈরি হচ্ছে। আর এই পার্সোনাল গ্রুপ পয়েন্ট ভ্যালু যখন 2100 তৈরি হচ্ছে, আপনি ডিরেক্টর কোয়ালিফাই হচ্ছেন, আপনার ইনকাম 7,600 প্লাসে চলে যাবে, মানে 7,600 থেকে 7,700, মানে মোর দেন 7,000 আপনার কাছে ইনকাম আসবে অ্যাজ এ ডিরেক্টর, কোয়ালিফাইড ডিরেক্টর। ক্লিয়ার? এবার আপনি যখন আপনার নিচে একটা লাইনকে সেম কাজটাকে করাচ্ছেন, ডিরেক্টর কোয়ালিফাই করাচ্ছেন,
তাহলে আপনি সিনিয়র ডিরেক্টর হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার কাছে ইনকাম আসছে রাফলি ধরুন 10,000 টাকা মতো, সেম কাজ সেম স্ট্রাকচারে যাচ্ছে। এরপরে যখন আপনি আপনার নিচে সিনিয়র ডিরেক্টর বানিয়েছেন এবং তাকে নিয়ে গেছেন ধীরে ধীরে 2100 পয়েন্ট থেকে আস্তে আস্তে গ্রো করতে করতে 3600 পয়েন্টে নিয়ে চলে গেছেন ওই গ্রুপটাকে, তো আপনার এলপিবি জেনারেট হয়ে গেছে। আর যখনই এলপিবি জেনারেট হয়ে যাচ্ছে তাহলে আপনি অ্যাকশনে আছেন, প্রত্যেকটা টিমকে এলপিবি তে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। একটা এলপিবি জেনারেট করেছেন আপনার পাশের থেকে, সেম ওয়েতে আপনি বিজনেস জেনারেট করেছেন আরো 4টে লাইন থেকে 2100 পয়েন্ট, আপনার ইনকাম 27,000 প্লাস। আপনার দুটো এলপিবি যখন জেনারেট হয়ে যাবে 52,000 প্লাস। আপনার যখন 3টে এলপিবি জেনারেট হবে তখন 85,000 প্লাস আপনার কাছে রোজগার আসবে। আর আপনি যখন নিচে এসডি এগুলো এলপিবি হচ্ছে, সেখানে এসডি থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু আপনার নিচে যদি এসডি জেনারেট হয় সিনিয়র ডিরেক্টর উইথ এলপিবি, দেন সেক্ষেত্রে আপনার ইনকাম 1,05,000 এ গিয়ে পৌঁছাবে। 1,00,000 টাকা রোজগার করা কি খুব কঠিন? খুব কঠিন না। মন, মানসিকতা আর এই ব্যাক টু বেসিক যে জিনিসগুলো দেখানো হলো, বারংবার দেখাচ্ছি আমরা, আমাদের সিনিয়র পার্টনাররা দেখাচ্ছে, আপনাদের সিনিয়র পার্টনাররা, প্রত্যেককে আমরা দেখছি কিন্তু অন্তর থেকে বিলিভ করছি না। যখনই আমরা এটা অন্তর থেকে বিলিভ করব তখনই আমরা মিলেনিয়ারে পরিণত হতে পারি। আমার গাড়ি, আমার লাখ টাকার উপরে ইনকাম, লাইফ ইউ টার্নে ঘুরে যাবে। লাইফ কিন্তু লাইফ জীবনে আপনি পৌঁছে যাবেন, আপনার জীবনের একটা অর্থ তৈরি হয়ে যাবে, আপনি 10-এর একজন হয়ে উঠবেন। আর সাথে সাথে ভারতবর্ষের ইকোনমিক্যাল স্ট্রাকচার পুরো ইউটার্ন ঘুরিয়ে দিতে পারি আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, চিন্তা ভাবনা করি। এই অবধি আমার আজকের প্রেজেন্টেশন ছিল। আমি ভীষণভাবে আন্তরিকভাবে আজকে উপস্থিত সবাইকে, আজকে যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে আমার অন্তরের ভালোবাসা, প্রত্যেককে আমার হৃদয়ের ভালোবাসা জানাচ্ছি। আসুন আমরা সবাই মিলে, শুধু আমাদের সুখ না, আমাদেরকে কেন্দ্র করে যারা আবর্তিত হচ্ছে তাদের দায়িত্ব নেই, এবং ভারতবর্ষের আপামর জনসাধারণের ইকোনমিক্যাল স্ট্রাকচার ইউটার্নে ঘুরে যাবে। ভারতকে আর বিদেশের কাছে হাত পাততে হবে না, আমরাই পারি আমাদের দেশে পরিবর্তন ঘটিয়ে দিতে। যে স্বপ্ন সমীর মোদীজি দেখেছিলেন 1996 সালের 30শে মার্চ, যে স্বপ্ন দেখে যে বীজকে উনি বপন করেছিলেন, আজকে তা ধীরে ধীরে ময়ূরে পরিণত হয়েছে, বট বৃক্ষে পরিণত হয়েছে। সারা ভারতবর্ষের কোনায় কোনায় আমরা পৌঁছে গেছি। আসুন সবাই মিলে একটা এমন কাজ করি যা আগামী প্রজন্ম আমাদের কথা মনে রাখবে। থ্যাংক ইউ। ওভার টু আজকের এমসি বিকাশ ঘোষ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসাধারণ প্রেজেন্টেশন, অসাধারণ। কেননা দেখুন, টেকনিক্যাল প্রবলেম থাকা সত্ত্বেও এর জন্য বলে ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর, তিনি কিন্তু কন্টিনিউয়াস আমাদের বুঝতে দিল না। আমার দেখুন লোম খাড়া হয়ে গেছে, কেননা এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করলেন উনি, আমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের বেসিক কি করা দরকার। তো চলুন, অনেকটা সময় অতিক্রম করে ফেলেছি, আমরা জেনেছি। এইবার আমরা যাকে একটু দেখে নেব, তিনি হচ্ছেন আমাদের প্রত্যেকের মহাগুরু, আমাদের পথ ফাইন্ডার, অর্থাৎ আমাদের এমএমএস স্রষ্টা। আমি দেখে নেব যিনি কিনা প্রথম ওয়েস্ট বেঙ্গলে আপনাদের মার্সিডিজ বেঞ্চ অ্যাচিভার, তাকে ডেকে নেব। তিনি মিলেনিয়ার ক্রিয়েটার, তাকে ডেকে মিস্টার সঞ্জয় বাগাড়িয়া স্যার। ওয়েলকাম স্যার, স্ক্রিন ইজ ইউর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ নমস্কার। বিকাশদা, তুমি দারুণ এমসি করছো বস, ভেরি প্রাউড অফ ইউ, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ দাদা। আর স্বপনদা কি বলবো, তুমি আমার খুব প্রিয় লিডার। আই অলওয়েজ কল ইউ আর মিরাকল লিডার। তুমি কোথায় থেকে উঠে কোথায় চলে এসছো, অ্যান্ড ইউর নলেজ ইজ ফ্যান্টাস্টিক। আজকে ব্যাক টু বেসিকে ইউ হ্যাভ কভার্ড এভরিথিং। দেখুন, we sir, could not thank you. see your, let me Samantha, we could not see your slide, let me tell you. So slide দেখা যাচ্ছিল না, but you still covered the entire program. It was fantastic, সবাই দারুণ এনজয় করেছে, लोगों ने बहुत सीखा होगा। you have covered, it is a complete program. আমি বলবো তুমি ও স্লাইডটা পুরো আমাকে পাঠাও, ওটাকে আমাকে স্টাডি করে আরো ওর উপরে এক সেশনটা করতে হবে। ফ্যান্টাস্টিক, ভেরি ভেরি প্রাউড অফ ইউ স্বপন বাবু, ভেরি ভেরি প্রাউড অফ ইউ। আচ্ছা, এখানে দেখছি কেউ Yes, আছে sir, thank কিনা। সুব্রত জি, আপনি আছেন কি এখানে? সুব্রত চক্রবর্তী জি, সুব্রত বাবু, মিস্টার সুব্রত চক্রবর্তী জি, হ্যাঁ কি না? অ্যাকচুয়ালি সবাই তো লেভেল টিচিং আছেন আজকে।
দেখতে পাচ্ছে না কাউকে, শ্রবণদা কোনো লিডার দেখতে পাচ্ছি না, সব লেভেল টিচিং করছে। ইভেন আই এম নট even seeing সুব্রত চক্রবর্তী জি। So fantastic, time to say good night and goodbye। यही बोलबो आपका अभी भी चल रहा है लेवल टचिंग, मिस করবেন না, আজ भी है, কালকেও আছে, কালকেও লেভেল টচিং আছে। সো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। শ্রীলঙ্কা ছাড়বেন না, হ্যাঁ, শ্রীলঙ্কা যেতেই হবে সবাইকে, হ্যাঁ। তো আমি আবার একবার again I call our MC Mr. Vikas Ghosh just to close today's session। তাকে অসাধারণ স্যার, আপনার কথা না শুনলে আমরা ঠিক পুরো কমপ্লিট হয় না। তো প্রত্যেককে আমি বলবো, যার যেখানে যেই জায়গায় দাঁড়িয়ে আছে, আপনাদের টিম মেম্বারদের আপনারা লক্ষ্য রাখুন, যারা লিডার আছেন কে কোন জায়গাটা অ্যাচিভ করেনি। রাত 12টা পর্যন্ত না, কালকে পর্যন্ত আমাদের সময় আছে। যারা শ্রীলঙ্কায় একটুর জন্য আটকে আছেন, যাদের যে যে লেভেল পৌঁছাতে পারেনি, তারা সেটা কমপ্লিট করুন। তো ভালো করে এখান থেকে মিটিং শেষ হওয়ার পরে আপনারা ওইটাকে পুরো কমপ্লিট করুন, কালকে পর্যন্ত সময় আছে। তো প্রত্যেককে আরেকবার অশেষ ধন্যবাদ জানিয়ে এবং প্রণাম জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। শুভরাত্রি।